আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গায় হেফাজতে নির্যাতনে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, স্বজন কর্মী সমর্থকদের বিক্ষোভ, সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন সেনাবাহিনীর। আধিপত্যের বিস্তার নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অন্তত ৩০। হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে মারামারি, বাড়িঘর ভাঙচুর, আগুন। টাঙ্গাইলের ৮টি আসনে ভোটের আমেজ, কয়েকটিতে সরব বিএনপির বিদ্রোহী প্রার্থী, ত্রিমুখী লড়াইয়ের আভাস। চোরাচালানের নতুন রুট, হাতিয়া সুবর্ণচর নৌপথ, সার, সিমেন্ট আর কয়লার বদলে মিয়ানমার থেকে আসছে মাদক, প্রশাসন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ। আলপনা গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর। সাঁওতালদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা, পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর এলাকা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত থেকে ক্ষোভ ছড়ায় নেতাকর্মী ও স্বজনদের মাঝে। দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা কালীগঞ্জ মহাসড়কে বিক্ষোভ করেন তারা। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানান্তরের সময় বাধার মুখেও পড়তে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে বিবৃতি দিয়েছে আইএসপিআর। জানানো হয়েছে, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সকল সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে উচ্চপদস্থ তদন্ত কমিটি। যৌথ বাহিনীর অভিযানে আটক চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবরে ক্ষোভ ছড়ায় স্বজন ও নেতাকর্মীদের মাঝে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা জানায়, সোমবার রাত 11টার দিকে ডাবলুকে নিজ ফার্মেসি থেকে আটক করে যৌথ বাহিনী। দোকানের পেছনেই ডাবলুর কার্যালয়, সেখানে নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বজন ও নেতাকর্মীদের অভিযোগ, হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের কারণে মারা গেছেন ডাবলু। মুখে পেন দিয়ে কিনে চর থাপা প্রথমে মারে, তারপরে সবার কাছ থেকে আমাদের কাছ থেকে ফোন টোন কেটে নেয়। এই জায়গার থেকে কেটে নেওয়ার পরে ওই ঘরে মই ঢুইকে মই এরম করে হাত পেনতে মুখ পেনতে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। গুংরানোর আসছে, সারা মারার মেরেন না, আমি মারা যাব, এমন শব্দ আমি এখানে যারা ছিল দোকানদার তারা সবাই পাইছে, যেটা সত্য কথা। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, বাবা কি হয়েছে, কি ঘটনা, এই ধরনের ঘটনা জানতে চলো তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। ভোর থেকে ৪ ঘন্টা ধরে চলে সংঘর্ষ। এ সময় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। ফরিদপুরের ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে গত দুদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার দিনের আলো ফোটার আগেই দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় তারা। এক পর্যায়ে বাধে তুমুল সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল, তবে থামানো যায়নি সংঘর্ষ। ভোর ৬টা থেকে শুরু হওয়া টেটাবল্লমের যুদ্ধ চলে সকাল 10টা পর্যন্ত। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার আর জমি নিয়ে গ্রামের হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। দুদিন আগে একজনকে মারধরের জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট চালানো হয়। এরই জের ধরে বাধে সংঘর্ষ। আলমারি শোকেস ওয়ার্ডরোব তো দেখছেন আপনারা ভাঙচুর করছে, এখন আমরা কি করে বাঁচবো? আমার এই 2টা বাচ্চা নিয়ে আমি বাড়িতে ঢুকতে পারতেছি না। জায়গা নিয়ে গন্ডগোল, এইটা জায়গা মাপ হয়েছে, জায়গা পাইয়ে গেছে, সেই জায়গায় মানে ওই অপর পার্টিতে এসে গড়ে বাথরুম দিছে ওই যে বিল্ডিং এর পাশে। এই দ্বন্দ্বের কারণে বা জের ধরে আজকে সকালে দুই পক্ষের ভিতরে উত্তেজনা দেখা দেয়। এই তথ্যের ভিত্তিতে আমরা থানা পুলিশের, আমার অফিসার ফোর্স, আমি নিজে এই ঘটনাস্থলে আসছি। ঘটনাস্থলে এসে দুই পক্ষ যাতে নিবৃত্ত হয় সেই ব্যবস্থা করছি। নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের ৮টি আসনে উৎসবের আমেজ, জমে উঠেছে ভোটের রাজনীতি। বিএনপি ও জামাত ইসলামের প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম ভোটের মাঠ। রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এদিকে টাঙ্গাইল সদর সহ কয়েকটি আসনে লড়ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। ভোটের হাওয়া বইছে টাঙ্গাইলে। চায়ের আড্ডায় হিসাব নিকাশে সময় কাটছে ভোটারদের। প্রার্থীরাও প্রতিশ্রুতির তালিকা নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। জেলার 8টি সংসদীয় আসনে 86 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন 65 জন প্রার্থী। যাচাই বাছাই শেষে 37 জন প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
এরপর থেকে প্রচারণা আর সাংগঠনিক কার্যক্রমে গতি এনেছে বিএনপি ও জামায়াত প্রার্থীরা। করেছেন গণসংযোগ, সভা, সমাবেশ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। মারামারি কাড়াকাড়ি হানাহানি এনারা আমাকে প্রয়োজন নাই, দরকার নাই। আমাকে ভালো একজন নেতার দরকার। গরিব দুঃখীর পাশে যারা থাকবো এই সমস্ত লোক আমরা চাই। ভালো একটা যোগ্য প্রার্থী চাইছি আমরা, যাতে রাস্তাঘাট কালভার্ট সব কাজ কাম করে। সব যোগ্য নেতৃত্ব আমরা আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হিসেবে তাকে আমরা নির্বাচিত করতে চাই। সব মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, এই ধরনের প্রার্থী আছে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে টাঙ্গাইল ৮ আসনে রয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, 2 আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, 7 কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম সিদ্দিকী, 5 কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আর টাঙ্গাইল 4 আসনে রয়েছে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। 8টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের ঘাট হয়ে মেঘনা দিয়ে মিয়ানমার পাচারকারীদের নয়া রুট। এখান থেকে যাচ্ছে সরকারের ভর্তুকি দেওয়া সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন পণ্য। বিনিময়ে আসছে মাদক। ভয়ে স্থানীয়দের মুখ বন্ধ। সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ রাজনৈতিক ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের বিস্তীর্ণ নদীপথ। দৃশ্যত এটি জেলেদের বিচরণ ক্ষেত্র হলেও রাতের আধারে পথটি হয়ে ওঠে অবৈধ কারবারিদের নিরাপদ রুট। অভিযোগ উঠেছে হাতিয়া ও সুবর্ণচরে শাবাব চৌধুরী ঘাট, মমতাজখালী সহ বিভিন্ন ঘাট দিয়ে সরকারি ভর্তুকি দেয়া হাজারো বস্তা সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন পণ্য পাচার হয় মিয়ানমারে। এর বিনিময়ে নগদ টাকা নয়, বরং ট্রলার ভরে আসে প্রাণঘাতী মাদক। সম্প্রতি হাতিয়া টাঙ্কির বাজার এবং চেয়ারম্যান ঘাট এলাকায় একটু অসাধু চক্র অধিক মুনাফা লাভের আশায় বাংলাদেশ সরকার কর্তৃক ভর্তুকি সার, সিমেন্ট এবং অন্যান্য সামগ্রী মিয়ানমারে পাচার করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমানা এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড তার কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোরাচালানের সাথে সম্পৃক্ত নৌযান সমূহকে শনাক্তকরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পুরো গ্রাম জুড়ে আলপনা এঁকে চলছেন একদল তরুণ। তাদের উদ্যোগে রাঙামাটিয়া গ্রাম পরিচিতি পাচ্ছে আলপনা গ্রাম হিসেবে। এরই মধ্যে গ্রামের অর্ধশত বাড়ি নিজেদের খরচেই রঙিন করে তুলেছেন তারা। উদ্দেশ্য সাঁওতাল সম্প্রদায়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, পাশাপাশি গ্রামটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তারা। রহনপুরের উপকণ্ঠে শান্ত শ্যামল রাঙামাটিয়া গ্রাম রংতুলির আঁচড়ে হয়ে উঠেছে ঝলমলে। বিকেলের স্নিগ্ধ আলোয় দুতি ছড়িয়েছে আলপনা। একদল তরুণ শিল্পীর উদ্যোগে নতুন রূপে সেজে উঠেছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী জনপদ। রঙিন হয়ে উঠেছে প্রতিটি বাড়ি। আমাদের গ্রামে সব বাড়িতে বাড়িতে হচ্ছে আর্ট করা, নকশা করা হয়েছে বিভিন্ন। প্রত্যেকটি গ্রামে অনেক সুন্দর করে আলপনা করা হয়েছে। মাহির দাদা এবং তার দলেরা এখানে আর্ট করে গেছে। উৎসব আছে, তার জন্য সবাই আমরা সৌন্দর্য বার করার জন্য আমরা ঘরে ঘরে ফুল আর্ট করি, অনেক বিভিন্ন কালারে।